নমস্কার দর্শক বন্ধুরা, গতকালই লাইভে আমি আপনাদেরকে জানিয়েছিলাম তৃণমূলের চোর নেতা মন্ত্রী গুন্ডাদের শাস্তি হবে, কিন্তু সেটা পুরোপুরি আইন মোতাবেক। আর সকাল হতেই বড় পদক্ষেপ নিয়ে নিল বিজেপি। দিল্লি থেকে বড় অর্ডার চলে আসলো কলকাতায়। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব, তাই আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। প্রথম যে খবরটির দিকে নজরে রাখব সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার বিপদে পড়তে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বিপদে পড়তে চলেছেন। দিল্লি থেকে বড় নির্দেশ এলো কলকাতার ইডি আধিকারিকদের কাছে। দিল্লির ইডি দপ্তর থেকে কলকাতার ইডি দপ্তরে একটা মেল মারফত বড় নির্দেশ এসছে। সেই নির্দেশে কি জানানো হয়েছে? সেই নির্দেশে বলা হয়েছে অতি দ্রুততার সঙ্গে যেন কয়লা পাচার, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, অর্থ তছরূপ মামলার তদন্ত যেন শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ কলকাতার ইডি আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছে দিল্লির ইডি আধিকারিকেরা যাতে দ্রুততার সঙ্গে এই তদন্তগুলো শুরু করে। তার মধ্যে সবথেকে বেশি নজরে থাকছে কয়লা পাচার মামলা। কয়লা পাচার মামলায় গত 2 বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন পুরোপুরি পাল্টে গিয়েছে সিনারিও। এখন বর্তমানে যা অবস্থা তৃণমূলের, তাতে তৃণমূলের অবস্থা খুবই শোচনীয়। তার পিসির হাতে কোনো ক্ষমতা নেই, কেবল তিনি একমাত্র সাংসদ পদেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন যদি কোনো বড় পদক্ষেপ নিয়ে নেয় ইডি, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবেই প্রোটেক্ট করতে পারবেন না তাকে। অন্যদিকে কয়লা পাচারের সঙ্গেই জড়িত রয়েছে আইপ্যাক মামলাও। প্রতীক জৈনের ক্ষেত্রেও একটা বড় সড়ো অস্বস্তি হতে পারে। এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলা, পুর নিয়োগ দুর্নীতি মামলা, অর্থ তছরূপ মামলা, রেশন দুর্নীতি মামলা, এগুলোতে কিন্তু অস্বস্তি বাড়তে চলেছে তৃণমূলের হেভিওয়েট নেতা প্রাক্তন মন্ত্রীদের, যাদের মধ্যে অন্যতম হচ্ছেন সুজিত বা রথিন। এছাড়াও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নামও রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক যতই জামিন পেয়ে ভোটে দাঁড়াক না কেন, এখন আর কোনো ক্ষমতাই নেই তৃণমূলের। তাই তাদের যদি গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খুব শীঘ্রই, তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আপনারা কি খুশি এই পদক্ষেপ যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নেয়? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। চলে আসছি পরের খবরে। রাজ্যে বিজেপি সরকার গঠনের প্রাক্কালে সাংবিধানিক রীতি মেনে পদত্যাগ করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মঙ্গলবার তিনি রাজ্যপাল RN রবির কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন সরকার ক্ষমতায় এলে সাধারণত নিজেদের পছন্দের আইনি পরামর্শদাতা নিয়োগ করে, সেই লক্ষ্যেই তার এই সরে দাঁড়ানো। এর ফলে দীর্ঘদিনের আইনি প্রধানের পদটি শূন্য হলো, যেখানে নতুন সরকারের মনোনীত ব্যক্তি খুব শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন। আপনাদের কি মনে হচ্ছে নতুন দায়িত্ব কে নিতে চলেছেন অ্যাডভোকেট জেনারেল পদে? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। চলে আসছি পরের খবরে। বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের নাম এখন আলোচনার কেন্দ্রে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি, তবে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম সামনে আসছে। এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সংকল্পপত্র প্রকাশের দিন জানিয়েছিলেন বিজেপি জিতলে বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কেউ। এই বক্তব্যের পর থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তার প্রভাব সব মিলিয়ে তাকে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। নন্দীগ্রাম এবং ভবানীপুর এই 2 গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তিনি লড়েছেন এবং ইতিমধ্যে জিতেও গিয়েছেন তিনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি দলের অন্যতম মুখ হয়ে উঠেছেন। শুভেন্দু মুখ্যমন্ত্রী হলে অজয় মুখার্জির পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পাচ্ছে মেদিনীপুর।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাম হিসেবে উঠে আসছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাম। আরএসএসের আদর্শে গড়ে ওঠা এই নেতা গত কয়েক বছরে সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা তাকে এই দৌড়ে অন্যতম করে তুলেছে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও এই তালিকায় রয়েছে। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল স্তরে লড়াই গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। কর্মী সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা এখনও যথেষ্ট, যা তাকে এই প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ করে তুলেছে। উত্তরবঙ্গ থেকে উঠে আসা নিশীথ প্রামাণিকও সম্ভাব্য মুখ হিসেবে আলোচনায় রয়েছেন। আপনারা একটু অবাক হলেও এটাই সত্যি। কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দলের সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকা উল্লেখযোগ্য। একইভাবে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলও এই দৌড়ে নিজের জায়গা তৈরি করেছেন। তার স্পষ্ট বক্তব্য এবং সক্রিয় রাজনৈতিক ভূমিকা তাকে আলাদা করে চিহ্নিত করেছে। অন্যদিকে প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও জনপ্রিয় মুখ রূপা গঙ্গোপাধ্যায়ের নামও ঘুরছে রাজনৈতিক অন্দরে। শহরে ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনিও একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখছি, বিজেপি বরাবরই চমক দিতে ভালোবাসে। এবার নতুন কোনো চমক অপেক্ষা করছে কিনা সেই দিকেই নজর রয়েছে গোটা বাংলার মানুষের। আপনাদের কি মতামত? আপনারা কাকে চান বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে? অবশ্যই কমেন্ট করে জানান। আবার একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে, যেখানে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করেছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি এই রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও সরকার গঠন করতে চলেছে। ঠিক এই আবহে একটি বড় আপডেট সামনে আসছে। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে তিনি প্রথম ক্যাবিনেটে আয়ুষ্মান যোজনায় সবুজ সংকেত দেবেন। মূলত বিজেপি তার নির্বাচনী কর্মসূচিতে সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সামনে রেখেছে। দলটি তার নির্বাচনী ইস্তেহারে স্পষ্টভাবে জানিয়েছিল যে ক্ষমতায় এলে তারা নিরাপত্তা থেকে শুরু করে কর্মসংস্থান, নারীদের রোজগার বৃদ্ধি এবং কৃষকদের আয় বৃদ্ধির মতো বিষয়গুলি দ্রুত সমাধান করবে। বঙ্গে শুরু হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। 1 নম্বর, মহিলাদের জন্য প্রকল্প। প্রথমত, বিজেপি মহিলাদের অর্থনৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছে। সংসারের খরচে সাহায্য করার জন্য প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এছাড়াও পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন গঠন, দুর্গা সুরক্ষা স্কোয়াড মোতায়েন এবং সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। এর ফলে মহিলাদের জন্য একটি নিরাপদ পরিবেশ ও উন্নততর সুযোগ প্রদান করা যাবে। 2 নম্বর, যুবকদের জন্য প্রতি মাসে 3,000 টাকা। এদিকে যুবক এবং চাকরি প্রার্থীদের জন্য বেশ কিছু বড় ঘোষণা করা হয়েছে। বিজেপি আগামী 5 বছরে 1 কোটি নতুন চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও বর্তমানে বেকার তরুণ তরুণীদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে তারা এই বিষয়ে, এটাও জানানো হয়েছে গতকাল ভোটে জয়ের পর। এবং 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে খুব শীঘ্রই। বিজেপি আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়ন, বিনামূল্যে HIV টিকা প্রদান এবং স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে এইমস থেকে শুরু করে IIT এবং IIM এর মতো বড় প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সাংস্কৃতিক স্তরে একটি বন্দে মাতারাম জাদুঘর নির্মাণ এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে নতুন আইন আনার ঘোষণা করেছে বিজেপি।
ভোটে জেতার পর প্রত্যেকটা অঙ্গীকার পূরণ করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দেখার বিষয় যে সরকার গঠনের কত দিনের পর এই সমস্ত প্রতিশ্রুতি পালন করে বিজেপি। চলে আসি পরের খবরে। আপনারা সকলেই জানেন রাজ্যের মুখ্য সচিব একটা নজিরবিহীন নির্দেশিকা জারি করেছেন। রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল এক কড়া নির্দেশে জানিয়েছেন কোনো সরকারি দপ্তর থেকে কোনো গুরুত্বপূর্ণ কাগজ বা ফাইল সরানো বা নষ্ট করা যাবে না। সেটা কেবলমাত্র নবান্নেই সীমাবদ্ধ নয়। মুখ্য সচিবের সই করা নির্দেশিকায়, যেখানে মেমো নম্বর 95CS/2026 স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ফাইল রক্ষায় কড়াকড়ি করা হবে। কোনো বিভাগীয় সচিব বা দপ্তরের প্রধান তাদের অফিস থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি বা ফাইল যাতে না সরানো হয় সেই দিকে নজর রাখবেন। পাশাপাশি ফাইল নষ্ট করার বিষয়েও নির্দেশিকা জারি করেছে নবান্ন। কোনোভাবেই যাতে কোনো নথির ক্ষতি না হয় সেই দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও ফাইল স্ক্যান এবং কপি করার অনুমোদন দেওয়া হয়নি। বিনা অনুমতিতে সরকারি ফাইলের কোনো রকম কপি বা স্ক্যান করা যাবে না বলে জানা গিয়েছে। এছাড়া প্রতিটি ফাইল এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের নথির সঠিক প্রমাণ হিসেব রাখতে হবে। ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই নির্দেশিকা পালনে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। মুখ্য সচিব জানিয়েছেন বিভাগীয় সচিব এবং বিভাগীয় প্রধানদের ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে যে এই নির্দেশ যথাযথভাবে পালিত হচ্ছে। যদি কোনো অনিয়ম বা বিচ্যুতি নজরে আসে তবে তার জন্য সংশ্লিষ্ট আধিকারিককেই ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। প্রশাসনের প্রতিটি স্তরে এই বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এই নির্দেশের প্রতিলিপি রাজ্যের সমস্ত অতিরিক্ত মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি রাজ্যপালের সচিবকেও বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে। চলে আসি পরের খবরে। বাংলা, অসম, পুদুচেরির পাশাপাশি দেশের 5 রাজ্যের উপনির্বাচনেও গেরুয়া সুনামি। 7 বিধানসভা আসনের মধ্যে 4টিতেই জয় পেয়েছে বিজেপি। মহারাষ্ট্রের বারামতি আসনে জয়ী হয়েছেন প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী, এনডিএর শরিক দল এনসিপির নেত্রী সুনেত্রা পাওয়ার। অন্যদিকে কর্ণাটকে 2টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। দেশের 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি সোমবার গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরার মোট 7টি আসনে উপনির্বাচন ছিল। এর মধ্যে গুজরাটের উমরেত আসনে কংগ্রেস প্রার্থী ভৃগুরাজ সিং চৌহানকে 30,743 ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী হর্ষদ ভাই গোবিন্দ ভাই পারমার। মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে নির্বাচন হয়েছিল বারামতিতে। ওই কেন্দ্রে অজিতের স্ত্রী তথা এনসিপি নেত্রী সুনেত্রা জয়ী হয়েছেন প্রায় 2,19,000 ভোটে। এখানে সুনেত্রার বিরুদ্ধে কংগ্রেস এবং এনসিপি প্রার্থী দেয়নি। মহারাষ্ট্রের রাউরিতে 1 লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অক্ষয় শিবাজি রাও। বিজেপির জয় এসেছে নাগাল্যান্ডের করিডাং এবং ত্রিপুরার ধর্মনগর বিধানসভাতেও। চলে আসি পরের খবরে। রেজাল্ট আউট হতেই জেলায় জেলায় অশান্তির খবর ছড়িয়েছে। এদিকে প্রধানমন্ত্রী বারংবার বার্তা দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, কোনো বদলা নয়, বদল চায়। কমিশনও জানায় এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। অভিযোগ, তিনি হারতেই তার পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি। পার্টি অফিসের সামনে ওড়ে গেরুয়া আবির, তৃণমূলের পতাকা খুলে লাগানো হয় বিজেপির পতাকা। ভবানীপুর বিধানসভা কেন্দ্র ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিধানসভা এলাকার 70 নম্বর ওয়ার্ডের নর্দার্ন পার্কে তৃণমূল কাউন্সিলরের অফিসে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর
অসীম কুমার বোসের অফিসেই হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকেরা। তালা ভেঙে অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আসছে হাওড়া থেকে। হাওড়ায় বিজেপি কর্মীকে ভোটের রেজাল্টের পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুব নৃশংসভাবে হত্যা করেছে। মানে এখনও ওদের লজ্জা নেই, এখনও ওদের মনে ভয় নেই। ভাবুন একবার জাস্ট। চলে আসি পরের খবরে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার নেপথ্যে ত্রিমূর্তির কথা না বললে খুব বড় অপরাধ হয়ে যাবে। ত্রিমূর্তির সামনে আক্ষরিক অর্থেই চ্যালেঞ্জ ছিল, কারণ প্রথমে এসআইআর পর্বে এবং পরে নির্বাচন প্রক্রিয়ায় রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকার প্রতিটি ধাপে চ্যালেঞ্জ করেছিল নির্বাচন কমিশনকে, কখনো মৌখিক, কখনো সমাজ মাধ্যমে, কখনো সরাসরি সুপ্রিম কোর্টে। এত রকম চ্যালেঞ্জের মোকাবিলা করে আদৌ কি পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন করাতে পারবে কমিশন? ভোট কি অবাধ ও শান্তিপূর্ণ হবে? প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল রাজ্য জুড়ে। পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করেছে কমিশন এবং প্রাণহানি মুক্ত এবং প্রায় রক্তপাতহীন ভোট করিয়েছে। ভোটের গুনতি কতটা নির্বিঘ্নে থাকবে সেই প্রশ্নটিকে ঘিরেই চলছিল শেষ জল্পনা তথা আশা আকাঙ্ক্ষার দোলাচল। সোমবার গণনা পর্ব ঘিরে কমিশনের তোলা লৌহ প্রাচীর সেই আশঙ্কার নিরসন ঘটিয়ে দেয় অচিরেই। এই রকম রক্তপাতহীন ভোট করানোর মূল কৃতিত্ব অবশ্যই নির্বাচন কমিশনের। ভয়ভীতিহীন ভোট করাতে বদ্ধপরিকর কমিশনের ভরসায় 2 দফাতেই ভোটদানের হার 90% ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু দুটি দফার কোনোটিতেই একটি মৃত্যুর ঘটনাও ঘটেনি। কমিশনের দেওয়া পরিসংখ্যান বলছে এবার ভোটের দিন তো নয়, প্রচার পর্বেও রাজনৈতিক হিংসার জেরে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। অথচ 5 বছর আগে 2021 সালে বিধানসভা ভোটে 24 জনের প্রাণ গিয়েছিল। তারও 5 বছর আগে 2016 সালে 7 জন নির্বাচনী আধিকারিক হিংসার বলি হয়েছিলেন। এবার সেই সংখ্যা 0। ভোটের দিন কোথাও কোনো বোমাবাজির ঘটনাও ঘটেনি। অথচ মাত্র 5 বছর আগের ভোটে 60টিরও বেশি বোমাবাজির ঘটনা ঘটেছিল। মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও মনোজ কুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক NK মিশ্র, কমিশনের এই 3 কর্তাকেই প্রায় রক্তপাতহীন একটা নির্বাচন করিয়ে নেওয়ার মূল কৃতিত্ব দেয়া হচ্ছে। যাই হোক, চলে আসছি পরের খবরে বা শেষ খবরে। 2011-য় 34 বছরের বাম দুর্গকে সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে তৃণমূল। তারপর কেটে গিয়েছে 15টা বছর। তৃণমূল জমানায় বিরোধী শিবির হিসেবে প্রতিষ্ঠা পায় বিজেপি। লক্ষ্য ছিল পরিবর্তন আনার। সেই হাওয়াতেই পাল তুলে 26-এ পরিবর্তনের স্বপ্নকে বাস্তবায়িত করেছে তারা। বঙ্গভোটের প্রচারে এসে আগাম জয়ের আভাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর সেই কথায় ভোটের ফলাফলে তা মিলে গেল অক্ষরে অক্ষরে। কিন্তু তৃণমূলের এই ভরাডুবি বা বিসর্জনের নেপথ্যে কারণ কি? চলুন তবে জেনে নেওয়া যাক সম্ভাব্য সেই কারণগুলি। 1 নম্বর দুর্নীতি, 2 নম্বর তোলাবাজি, 3 নম্বর কাটমানি, 4 নম্বর সিন্ডিকেট রাজ, 5 নম্বর ভুরি ভুরি দুর্নীতি, 6 নম্বর সারদা থেকে রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি, 7 নম্বর শিক্ষা দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, রেশন দুর্নীতি, 8 নম্বর দুর্নীতির বিরুদ্ধে কোনো বার্তা না দেওয়া মমতার, এমনকি দুর্নীতিগ্রস্তদের পুনরায় টিকিট দেওয়া মানুষ কখনোই ভালো চোখে নেয়নি। 9 নম্বর বেহাল আইন শৃঙ্খলা ব্যবস্থা। 10 নম্বর আরজিকর কাণ্ড থেকে সার্বিক বেহাল নারী নিরাপত্তা। 11 নম্বর পুলিশকে দলদাসে পরিণত করা। ওসির অভিযোগ থানা চালায় সিভিক ভলেন্টিয়াররা। 12 নম্বর সরকার দল প্রশাসন এক করে ফেলা। 13 নম্বর বড় শিল্পের খরা। 14 নম্বর আকাশ ছোঁয়া বেকারত্ব। 15 নম্বর অতিরিক্ত সংখ্যালঘু তোষণ। 16 নম্বর বিজেপিকে হারাতে তৃণমূলের নরম হিন্দুত্ব। 17 নম্বর বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, দুর্গাঙ্গন তৈরি। এর দরকার কি আছে?
হাসপাতাল হতে পারতো, স্কুল হতে পারতো, স্কুল কলেজ হতে পারতো, কিন্তু কিচ্ছু করেনি। 18 নম্বর পরিবারতন্ত্র। যে সমস্ত আদি নেতা ছিল তৃণমূলে তাদেরকে হটিয়ে ভাইপোকে সেকেন্ড ইন কমান্ড করে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 19 নম্বর মিথ্যে মামলা। এটার ব্যাপারে আর বেশি কিছু বললাম না।